নরসিংদীতে আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষে নিহত 2, আহত অন্তত 10। এলাকায় উত্তেজনা। কিরগিজস্তান নেয়ার নামে প্রতারণার শিকার রংপুরের 7 জন। 27 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা। অস্বীকার চট্টগ্রাম মহিলা দলের এক নেত্রী ও তার ছেলের। চট্টগ্রাম রাজুর এক অ্যাকাউন্টে টাকাটা দিছি, তো উনি বলছেন হ্যাঁ টাকা আমরা পাইছি, সমস্যা নাই, আপনি আরো কিছু টাকা পয়সা দেন। টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি মামলা জর্জরিত করবে। জনতার ভালোবাসা আমার থেকে সরে যাবে এইসব মনে করে হয়তো বা এগুলো আর করা। তুরাগপাড়ে চলছে ইজতেমার প্রস্তুতি। প্রথম ধাপে অংশ নেবেন জুবাইরপন্থীরা। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিজের হাত দিয়া কিছু কাজ করতে পারছি, এটার ভিতরে একটা আলাদা আত্মতৃপ্তি আছে। এই কাজটা অত্যন্ত আনন্দের সাথে আমরা করি। আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ইজতেমার কার্যক্রমটি সম্পন্ন করতে পারব। সবাইকে স্বাগত, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, পুরো খবর নিয়ে আছি নাবিলা সোহার। নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের, আহত অন্তত 10। সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় যুবলীগ নেতা ও বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান, তার সাথে বিরোধ চলছিল আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের। এরই জেরে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলমগীর হোসেন ও আলী আহমেদকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তারা দুজনেই আশরাফুলের সমর্থক। সংঘর্ষ ঘিরে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি এখন কেমন, আর আহত ও নিহতদের বিষয়ে বিস্তারিত জানতে চাই। যারা আহত আছেন তাদের সবশেষ পরিস্থিতি কেমন জানাবেন। সোহার সকাল 7:30টায় নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলের বাসগাড়িতে 2টি গ্রুপের সংঘর্ষে এ পর্যন্ত আমরা 2 জন নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে কিন্তু আছি নরসিংদীর সদর হাসপাতালের জরুরি বিভাগে আছি। তো এখানে আমরা একজনের মরদেহ আমরা এখানে পেয়েছি, যার নাম আলম। আরেকজন আসলে আমরা এখনো, যেহেতু পুলিশ আমাকে নিশ্চিত করেছে, রায়পুরা থানার ওসি নিশ্চিত করেছেন, আলী আহমদ নামে আরেকজন যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তিনি বলেছেন যেটি জেলা হাসপাতালের মর্গে রয়েছে, কিন্তু আসলে জেলা হাসপাতালের মর্গে আমরা সেই মরদেহটি এখনো পাইনি। কিন্তু এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এলাকায় এখন পুলিশ ঘিরে রেখেছে এবং সেটি শান্ত রয়েছে। বর্তমান এলাকার অবস্থা সেটা আমরা জানতে পেরেছি। আর আরও আহত অথবা নিহত হওয়ার খবর পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সোহার। আয়ুব, ধন্যবাদ আপনাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব শীল হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করে মামলাটি করেন নিহতের বাবা। পুলিশ বলছে আটককৃত 3 জনের চলছে জিজ্ঞাসাবাদ। পাশাপাশি হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে একাধিক টিম। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী অর্ণব শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। অর্ণব হত্যার বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, হত্যার প্রতিবাদে তো মানববন্ধন চলছে, বক্তারা কি বলছেন, সবশেষ কি জানতে পারলেন? হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কারণ অর্ণব এই ইউনিভার্সিটি থেকে 2018 সালে সে ইলেকট্রনিক্স আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল। তারপরই মূলত সে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করত। আমরা আগেই বলেছি ব্যবসায়ী প্রশাসনের মাস্টার্সের সে শিক্ষার্থী ছিল। যেহেতু সে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করত, সে কারণে সেইখানে তার যারা সহপাঠীরা এবং তার নিচের ক্লাসে যারা পড়তো তারা এই মানববন্ধনের আয়োজন করেছে এবং তাদের দাবি একটাই যে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক
ছাত্র অর্ণব কুমার সরকারের হত্যা এবং হত্যার পর প্রশাসনের উদাসীনতা, সেই উদাসীনতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যার সঙ্গে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন এমনটি তারা মনে করেন। অপরদিকে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে গতকাল যে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল তার ভিতর 2 জনকে ছেড়ে দিয়েছে। অপর একজন গোলাম রাব্বানি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দিয়েছেন এবং তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে বলেও আমরা জানতে পেরেছি। অপরদিকে যদি বলি যে এই মামলার অগ্রগতি নিয়ে এখনো পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ আসলে কোনো সুবার্তা আমাদেরকে দিতে পারেনি। আমরা বারবার তাদের সঙ্গে যোগাযোগ করছি, তারা কি করছে, তারা বলছে আমরা কাজ করছি, তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি, আলামত সংগ্রহ করছি এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যে কারা জড়িত সেটি দ্রুত সময়ের মধ্যে উন্মোচিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সোহাগ। প্রবীর, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের সময় নিরপেক্ষ ও সাহসী প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব দেওয়া হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুরে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ছিল মতবিনিময় সভা, তাতে যোগ দিয়ে তিনি বলেন প্রিজাইডিং অফিসাররা সুষ্ঠুভাবে ভোট পরিচালনার সম্পূর্ণ ক্ষমতায়ন পাবেন। তফসিলের সময় নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিয়েই হবে নির্বাচন। জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে নতুন ভোটাররা তালিকাভুক্ত হবেন, এমনটাও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত 3 দিন আগে একটি ইন্টারভিউতে পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছেন যে আমাদের তফসিল ঘোষণার সময় পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে যে সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে পৃথক 2টি হত্যা মামলায় 3 ও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 6ষ্ঠ আদালত এই রায় প্রদান করে। এর আগে গেল 22 জানুয়ারি আদালতের সাবেক এই সংসদ সদস্যকে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণের পৃথক 2 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গেল 15 ডিসেম্বর রাতে সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা থেকে আটক করে ডিবি। পরে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 7 দিনের রিমান্ড চেয়েছিল, ওনাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত শুনানি অন্তে। তারপর চাঁদগাঁ থানার মামলা নম্বর 26/9/24, তাও 302 এবং অ্যালং উইথ দ্যাট এক্সপ্লোসিভ অ্যাক্ট আছে 3(1), ওখানেও রিমান্ড 5 দিনের রিমান্ড চেয়েছিল। কিরগিজস্তান নিয়ে যাওয়ার নামে প্রতারণা, নকল পাসপোর্ট, ভিসার ভুয়া বিমান টিকিট সরবরাহ করে 27.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অনুসন্ধানে এক কিরগিজস্তান প্রবাসী ছাড়াও উঠে এসেছে চট্টগ্রাম মহিলা দলের এক নেত্রী এবং তার ছেলের নাম। রংপুরের পীরগাছার কল্যাণী ইউনিয়নের 7 ব্যক্তি তাদের কাছে টাকা খুইয়ে করেছেন মামলা, যদিও সব অস্বীকার করেছেন অভিযুক্তরা। পীরগাছার তৈয়ব গ্রামের নূর ইসলাম পেশায় সাইকেল সারাইকারী। সংসারে একটু স্বাচ্ছন্দ্য আনতে মহাজনী ঋণ আর গরু বাছুর বিক্রি করে কিরগিজস্তান যাওয়ার স্বপ্ন নিয়ে 4 লাখ টাকা তুলে দেন মিজানুর রহমান রাজু ও জুয়েল ইসলামের হাতে। নগরীর বীরভদ্র এলাকার আশরাফুল ইসলামও দিয়েছিলেন 70,000 টাকা। শহীদুল মিয়ার পাল্লায় পড়ছি, পড়ার পর শহীদুল মিয়া কইছে ভাই ভুয়া ভিসা দিছে, ভুয়া টিকিট দিছে, হোটেলে তোলাইছে, 10 দিন হোটেলে আসছিলাম ঢাকায়। শহীদুল ভাই বলছে যে আমাদের কিরগিজস্তানে নিয়ে যাবে, আমাদের সঙ্গে ডিট করছিল 4 লক্ষ টাকার। আমি 1 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ওনাকে, 70,000 টাকা। তাদের মতো খুরশিদ, ওহিদুল, শফিকুল, রুবেল সহ অনেকেই প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। নগদ আর চট্টগ্রামের 3টি ব্যাংক অ্যাকাউন্ট মিলে মোট 27.5 লাখ টাকা দিয়েছেন 7 জন। নকল পাসপোর্ট আর ভিসার ফাঁদে ফেলে দালাল চক্র লুটে নেয় সর্বস্ব। প্রতারিতদের অভিযোগ, চক্রের অন্যতম সদস্য রাজুর মা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি সকিনা বেগম মীমাংসার জন্য গত বছরের 27 নভেম্বর ডেকে নেন তাদের, কিন্তু টাকা ফেরত পাননি কেউ। প্রতিবেশী গ্রামের শহীদুলের মাধ্যমে চট্টগ্রামের মিজানুর রহমান রাজু, তার মাতা হলো মোসাম্মদ সকিনা বেগম, চট্টগ্রাম মহিলা দলের সভানেত্রী এবং কাউন্সিলর পদে দাঁড়াইছিল। চট্টগ্রাম রাজুর এক অ্যাকাউন্টে টাকাটা দিছি, তো উনি বলছেন হ্যাঁ টাকা আমরা পাইছি, সমস্যা নাই, আপনি আরো কিছু টাকা পয়সা দেন। তো আমি বললাম যে ভাই আমাদের ভিসা টিসা হোক। মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম মহানগর শাখা, তো আমি বলছি আপনি কাউন্সিলরে নির্বাচন করবেন, আপনি কেন এই 16 লাখ টাকার জন্য মনে করেন এটা বদনাম
কামাই করবেন। তো উনি বলছেন না বাবা, আমি কোনো টাকা, আমার ছেলে অপরাধ করছে, আমি টাকা দেবো, এটা উনি বলছে, এটা আমাদের সব ডকুমেন্ট আছে। তারপর উনি কি করলো যে আমাদেরকে পাঠাই দিল, ওই পাঠাই দিয়ে দিছে, আর ওনার সাথে যোগাযোগ নাই। অর্থ লেনদেন বা এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করছেন সকিনা ও তার ছেলে মিজানুর রহমান রাজু। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা জাস্ট আমার মানহানি করার জন্য আর কিছুই না। প্রতিপূর্ণ করার জন্য আমার একটু জনতার ভালোবাসা আমার থেকে সরে যাবে এইসব মনে করে হয়তো বা এগুলো এরা করাচ্ছে। প্রতারণার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তরা বিএনপির রাজনীতির সাথে যুক্ত হওয়ায় নানাভাবে হুমকি দিচ্ছে বাদী পক্ষকে। টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি মামলা জর্জরিত করবে। এই রাজু আমাকে কথা বলার পরে ওহিদ ভাই, রোবেল, শফিকুল, নুর ইসলাম এদের টাকা 15 লক্ষ টাকা আনি আজ মনে করেন রাজুর কাছে আছে 11 লক্ষ টাকা, জুয়েলের কাছে আছে 4 লক্ষ টাকা, মোট 15 লক্ষ টাকা তারা আমার থেকে নেয় ভিসা দিবে বলি। হ্যাঁ ভিসা দিছে, 2 নাম্বার ভিসা দিছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষা নদীর তীরে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআরডব্লিউটিএ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকে চলছে অভিযান। ভেঙে দেওয়া হচ্ছে নদী পাড়ের অবৈধ স্থাপনাগুলো। কর্মকর্তারা জানান এই এলাকায় প্রায় 10 একর নদীর জমি দখল হয়েছে। 300-রও বেশি ছোট বড় অবৈধ স্থাপনা রয়েছে। শীতলক্ষার পাড়ে রয়েছে বহুতল ভবনও। অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। সকালে চেকপোস্ট গেটের শূন্য রেখায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদাত হোসেনের হাতে শুভেচ্ছার মিষ্টি তুলে দেন হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা। পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে সকালে ভারতীয় অভিবাসন পুলিশের পক্ষ থেকে বিজিবি ইমিগ্রেশন ও কাস্টমসকে শুভেচ্ছা জানানো হয়। টঙ্গীর তুরাগ পাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ময়দানের কাজ শেষ পর্যায়ে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। ইজতেমার 58তম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে 160 একর ময়দানের কাজ শেষ হয়েছে। বিদেশি নিবাসের পাশে প্রস্তুত মূল বয়ান মঞ্চ। কিছু সময় হলো আল্লাহ রাস্তায় দিতে পারছি, নিজের হাত দিয়া কিছু কাজ করতে পারছি, এটার ভিতরে একটা আলাদা আত্মতৃপ্তি আছে, শান্তি আছে। এই কাজটা অত্যন্ত আনন্দের সাথে আমরা করি এবং এই কাজটা আমরা করি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। কে কত বাস টানতে পারে, অর্থাৎ তার চিন্তা চেতনা এই রইল এই যে এই বাসগুলি যখন নাকি সে টানবে কিয়ামতের ময়দানে তার এগুলি ওজন হবে দাঁড়িপাল্লায়। শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য এগুলো কাজগুলো করি না। আমরা আগে আসছি যে কাজ করব, সুন্দর পরিপাটি করব, পরিবেশটাকে সুন্দর করে রাখবো যাতে সারা বিশ্বের মুসলিম এখানে আসে এবং আল্লাহ রাস্তায় বের হতে পারে এবং তারা যে বের হবে তার একটা সবের অংশীদার যেন আমরা হতে পারি। তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবায়েরপন্থী বা শুরায়ে নিজামের অনুসারীরা। পুরা দুনিয়া থেকে মেহমান আসবে, কি পরিমাণ আসবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বিগত বা কয়েকবার থেকে এবারে ইনশাআল্লাহ আমাদের বিদেশি মেহমানরা অনেক বেশি হবেন। ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান। প্রতিটি খিত্তায় র্যাবের পাশাপাশি কাজ করবে সাদা পোশাকের পুলিশ। অন্যান্য যেসব ফেসিলিটিস আছে সেগুলো আমরা এনশিওর করছি। অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে ইজতেমা মাঠের আশেপাশে, আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে, যার যার অংশটা ঠিকমতোই আসলে এগোচ্ছে। আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ইজতেমার কার্যক্রমটি সম্পন্ন করতে পারব। প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে 2 ফেব্রুয়ারি। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, শেষ করছে এখনকার মতো সংবাদ সারা দেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।